জায়গা হবে কিনা। কত সুন্দর পারফেক্ট হয়েছে। করার জন্য আর আগুনটা কমিয়ে রেখেছে যাতে পড়ে না যায়। সুন্দর ফুলেছে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ একটু সকালেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজ হচ্ছে 30 জানুয়ারি, আমার বিবাহ বার্ষিকী। আজ আমার বিয়ের 5 বছর হয়ে গেছে। কি করে যে দিন যায় আসলে বোঝাই যায় না। মনে হচ্ছে যেন এই কয়েকদিন আগেই বিয়েটা হয়েছে। এটা আমি প্রত্যেক অ্যানিভার্সারি ব্লগে বলি যে মনে হয়েছে যে কয়েকদিন আগেই বিয়েটা হয়েছে। আর কি করে যে এক এক করে জীবন থেকে এক একটা বছর চলে যাচ্ছে। সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উনি আমাকে এত কিছু দিয়েছেন, এত ভালো রেখেছেন, এত সুখে আছি আমি আমার হাজবেন্ডের সাথে। আমি মনে করি যে আমি অনেক লাকি, সেই কারণে ওনাকে পেয়েছি। আমি যে রকম লাইফ পার্টনার চেয়েছিলাম আল্লাহ আমাকে সেই রকমই মিলিয়ে দিয়েছেন। আসলে মনের সাথে না মিললে দেখা যায় যে সংসার জীবনটা বোঝা মনে হয়। আর জীবন সঙ্গী যদি মনের মতো হয় তাহলে এই ছোট্ট সংসারটাও মনে হবে যেন বেহেশত। সত্যি কথা বলতে এই দুনিয়ার মধ্যে আমার আর চাওয়ার কিছু নেই। আল্লাহ এত ভালো একজন হাজবেন্ড দিয়েছেন, একটা মেয়ে দিয়েছেন, আরও একজন আসবেন ইনশাআল্লাহ সামনের অ্যানিভার্সারিতে, উনিও থাকবেন। নিজের একটা ঘর করে দিয়েছেন। আমি মনে করি না একটা মেয়ের সুখী হওয়ার জন্যে এর থেকে বেশি কিছুর প্রয়োজন। তবে নামাজ পড়ে আল্লাহর কাছে একটাই দোয়া করি, আমি যেন আমার হাজবেন্ডের আগে দুনিয়া থেকে যেতে পারি। উনি যে হাত দিয়ে আমাকে ওনার সংসারে এনেছেন, এই হাত দিয়ে যেন কবরে রেখে আসেন। আসলে মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বুঝেছি দুনিয়ার মানুষ কতটা স্বার্থপর। এখানে শুধু স্বার্থের খেলা। বিয়ের আগে মা বাবা হচ্ছেন মাথার ছাতা, আর বিয়ের পরে একটা মেয়ের জন্যে স্বামী হচ্ছেন মাথার ছাতার মতো। সমস্ত ঝড় তুফান থেকে এই 3 জন মানুষ রক্ষা করেন। যার লাইফে 3 জন মানুষ নেই, ওনারা জানেন প্রত্যেকটা দিন কিভাবে যুদ্ধ করে এই দুনিয়াতে টিকে থাকতে হয়। সবাই এই এতিম মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সারাটা জীবন এভাবে হাসি খুশি রাখেন। আর আজকের ভিডিওর মধ্যে আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগছে, কারণ গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে। আমাদের তো এখন থেকে সামার শুরু, তো হঠাৎ যে এই গরম পড়েছে সেই কারণে গলার মধ্যে একটু ঠান্ডা লেগে গিয়েছে। আসলে কাল বাজার করে এক বক্স আইসক্রিম এনেছিলাম, মা মেয়ে মিলে সোফাতে বসে সারা বক্স আইসক্রিম খেয়ে নিয়েছি। সেই কারণেই একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তোমাদের সাথে কথা বলে বলে এই যে সকালের নাস্তা সংসারের কাজও করে নিলাম। আজ হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু বানাবো ঠিক করেছি। আর এই অ্যানিভার্সারি ব্লগটা 2 পার্টে শেয়ার করছি। আজ হচ্ছে রান্না বান্না, ঘরের কাজকর্ম, এগুলা তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকের ব্লগে হচ্ছে কেক কাটা বা আজকে যা যা রান্না করেছি সেগুলা খাবার দাবার ভিডিও তোমাদেরকে দেখাবো। আসলে এক ব্লগে সব কিছু শেয়ার করলে দেখা যায় যে ব্লগটা অনেক লম্বা হয়ে যায়, কেউ দেখতে চান না। আর এই যে আমার মেয়েকে বলছিলাম যে রাতে আমি গ্লাসটা ক্লিন করে রেখেছি, আর তুমি একটু সময়ের মধ্যে কি করেছো। এই গ্লাসের সাথে কষাকষি করতে বা কোনো কিছু ফেলে, যেমন ধরো লিপস্টিক ও একটু এনে এই গ্লাসের মধ্যে লাগাবে। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি এনজয় করে, গ্লাসের মধ্যে দেখা যায় যে সেই কারণে। তো এই গ্লাসটা আমাকে প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। সব কিছু ক্লিন করে জটপট বাহির থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে নিয়ে আমি একাই গিয়ে বাজার করে এনেছি। ওনার জন্য একটা আস্ত খাসির রান এনেছি, এটা দিয়ে আজ রোস্ট বানাবো। এত বড় রান দেখে হাজব্যান্ড বলছিলেন যে আমি এটা খেয়ে কীভাবে শেষ করব, একা একা, তুমি তো খাসির মাংস খাও না। আসলে আমি খাসির মাংস খাই না, আমার অ্যালার্জি প্রবলেম করে। আর চেয়েছিলাম একটু ছোটো সাইজের আনতে, কিন্তু অনেক দোকানে ঘোরাঘুরি করেও আজ এই ছোটো খাসির রান যে সেটা পাইনি। তো এক দোকানে গিয়ে এই বড় একটা রান পেয়েছি। যেহেতু আমি ঠিক করেছি আজ হাজব্যান্ডের জন্যে ওই খাসির রোস্ট বানাবো, তারপরে এই আস্ত মুরগির রোস্ট বানিয়ে তাল
তৈরি করব, তাই এই বড় সাইজের রানটাই কিনে নিয়েছি। এখন আনার পরে আমিও চিন্তা করছি যে এটাকে ফ্রাই করব কিভাবে। আমার তো এত বড় ফ্রাই প্যান বা বাসন নেই, সবগুলা মিডিয়াম সাইজের। তারপরে এই অর্ধেক কেটে ফ্রাই করেছি। রান্নাটা পরে বসাবো। প্রথমে ভাবলাম যে ওনার জন্য একটা মিষ্টি বানিয়ে নিই, কারণ মিষ্টি তো অনেকক্ষণ রেস্টে রাখতে হয়। তো এখানে আমি ছানাটা কেটে নিচ্ছি। বাসায় ভিনেগার ছিল না, তাই লেবু দিয়ে কেটে নিলাম। ছানাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটু বয়ে বয়েছিলাম যে লেবু দিয়ে কীরকম হবে, তো ভালোই হয়েছে। আজ হচ্ছে এই ছানা দিয়ে রসমালাই তৈরি করব। হাত দিয়ে চেপে এক্সট্রা পানি আমি ফেলে দিয়েছি। তারপরেও ছানার মধ্যে অনেক পানি থেকে যায়, সেই কারণে এটাকে আমি এভাবে ঝুলিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তাহলে এই এক্সট্রা পানিগুলো ঝরে যাবে। বেসিনের সাথে বেঁধে দিয়েছি। ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, কেউ চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারবে। প্রথমে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি, এখন দিলাম। এটা হচ্ছে আদা রসুন, ব্লেন্ডার করব সেই জন্য আস্ত দিয়েছি। কিশমিশ, এটা হচ্ছে কাঠবাদাম, এখানে দেব 1/2 কাপের মতো দই, এক চামচ পাঁচফোড়ন গুঁড়া, এটা হচ্ছে মরিচ, ধনিয়া। এটা আমি একটু হোয়াইট কালার রাখবো, সেই কারণে আর হলুদ অ্যাড করছি না। এগুলো হচ্ছে জিরা গুঁড়া, তো 2 চা চামচ দিলাম। এই চামচটা কিন্তু অনেক ছোট, সেই কারণে অ্যাড করছি লবণ। লবণটা পরে আমি দেখে দেবো, তাই অল্প দিচ্ছি। দিচ্ছি টমেটো সস, দিচ্ছি 1/2 কাপ পানি ব্লেন্ডার করার জন্য। পানি দিলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। এগুলো এখন ব্লেন্ডার করে নিই। ব্লেন্ড করা হয়ে গেছে। এই আমটা আমি ভালো করে ধুয়ে তারপরে এই যে কেটে দিয়েছি হালকা একটু ছিঁড়ে ছিঁড়ে, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে এবং যেহেতু ফ্রাই করব তো ফ্রাইটাও ভালো হবে। এখন অল্প মশলা দিয়ে আমি এটাকে মাখাচ্ছি। আমার এই নতুন হাঁড়িতে ব্ল্যাক পিসটা রান্না করব। দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, 1/2 কাপের মতো তেল, জায়গা হবে কিনা চিকেন ফ্রাই হোক, যদি জায়গা না হয় হাঁড়ির মধ্যে তাহলে চেঞ্জ করতে হবে। হাঁড়িতে জায়গা হয়নি, এটা অনেক লম্বা, তো চেঞ্জ করে একটা ফ্রাই প্যানের মধ্যে এটা করব। এখানে এই মুরগটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটাকে একটু ফ্রাই করে নিই। দুইটাই ভাজা হয়ে গিয়েছে। এই যে এখানে লেগ পিসের যে মশলা মিক্স করে রেখেছিলাম দিয়েছি, আস্ত গরম মশলা। মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করি, তারপরে দেব রানটা। এটা ভালো করে ফ্রাই করে এই যে এখন এই রানটা দিয়ে দিলাম। দিয়ে অল্প করে প্রায় 1/2 কাপের মতো দুধ দিচ্ছি। এখানে আর কোনো পানি অ্যাড করবো না, আগুনটা কমিয়ে এভাবে এটাকে একেবারে রোস্টের মতো পুরা করে নেব। রোস্ট করা হয়ে গেছে, এখন হচ্ছে মিষ্টি বানাবো। চিনি শিরা জল হয়ে গেছে, এখন মিষ্টিগুলো দিচ্ছি।
আবার এই মিষ্টিগুলোকে দুধ আর চিনির মধ্যে জাল করব।